ইউক্রেন যুদ্ধ তো চলছেই ৩ বছর হয়ে গেল। এর মধ্যেই রাশিয়া আবার একটা বিশাল আকাশপথে হামলা চালিয়েছে। হুম। অনেকেই বলছেন এটা নাকি যুদ্ধের অন্যতম বড় হামলা। মাত্র ২৪ ঘন্টায় প্রায় ৪৭৭টা ড্রোন আর ৬০টা মিসাইল। প্রায় ৫০০র কাছাকাছি ড্রোন। হ্যাঁ, সংখ্যাটা আসলে অনেক বড়। যুদ্ধের এই পর্যায়ে এসে এত অস্ত্র ব্যবহার করা অনেকগুলো প্রশ্ন তো উঠছেই। তো আমাদের আজকের আলোচনাটা হবে মূলত এই আক্রমণের পেছনের কারণ আর এর ফলাফল নিয়ে, তাই তো? একদম, আমরা সেটাই বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে শুরু করি ঘটনার বিবরণ দিয়ে। বলা হচ্ছে শনিবার থেকে হামলাটা শুরু হয়েছে। হ্যাঁ, শনিবার থেকে। আর ইউক্রেন যা বলছে তাতে মনে হচ্ছে রাশিয়ার টার্গেট শুধু ওদের এয়ার ডিফেন্স সিস্টেম ছিল না। সাধারণ মানুষের থাকার জায়গাতেও হামলা হয়েছে। সেটাই তো ইউক্রেনের দাবি। আর এটা কিন্তু বেশ গুরুতর অভিযোগ। গুরুতর তো বটেই, কারণ যুদ্ধের নিয়মে তো বেসামরিক এলাকা বা সাধারণ মানুষকে টার্গেট করা যায় না। একদমই তাই। যদিও ইউক্রেন বলছে যে ওরা নাকি বেশ ভালো সংখ্যায় ড্রোন আর মিসাইল আটকাতে পেরেছে। হ্যাঁ, দেখলাম ৪৭৭টা ড্রোনের মধ্যে ২১১টা আর ৭টা মিসাইলের মধ্যে ৩৮টা নামিয়েছে বলছে। হ্যাঁ, সংখ্যাটা বেশ ভালো, কিন্তু যেগুলো আটকাতে পারেনি। তাতেই তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। ঠিক, সেগুলোতেই ব্যাপক ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাট, সাধারণ মানুষের জীবনে এর প্রভাব পড়েছে। কিছু গুরুত্বপূর্ণ পরিকাঠামোও নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সবচেয়ে খারাপ লাগছে যে অন্তত ৬ জন আহত, তার মধ্যে একটি শিশুও আছে। উফ, হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। শুধু সংখ্যা দিয়ে তো এর মানবিক কষ্টটা বোঝা যায় না। একদম। আর স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক প্রতিক্রিয়াও এসেছে নিশ্চয়ই। হ্যাঁ, প্রেসিডেন্ট জেলেন্সকি তো এক্স হ্যান্ডেলে, আগে টুইটার, বেশ কড়া ভাষায় এর জবাব দিয়েছেন। কি বলেছেন তিনি? উনি সরাসরি অভিযোগ করেছেন যে রাশিয়া ইচ্ছে করে জনবসতিতে হামলা করছে, আর এটাও বলেছেন যে এই ধরনের কাজ শান্তি আলোচনার সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দিচ্ছে। আচ্ছা, এই যে বলা হচ্ছে এটা অন্যতম বড় আকাশ হামলা, এর কৌশলগত দিকটা কি হতে পারে? শুধু সংখ্যাটা বেশি বলেই কি এটা গুরুত্বপূর্ণ, নাকি অন্য কোনো কারণ আছে? দেখুন, প্রশ্নটা খুব ভালো। শুধু সংখ্যা দিয়ে বিচার করলে হবে না। আমার মনে হয় রাশিয়া হয়তো কয়েকটা জিনিস বোঝাতে চাইছে। যেমন? প্রথমত হতে পারে তারা দেখাতে চাইছে যে তাদের অস্ত্র বানানোর ক্ষমতা বা যার স্টক আছে সেটা এখনও যথেষ্ট। দ্বিতীয়ত, ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেমকে হয়তো ওরা আরও দুর্বল করতে চাইছে বা তার ক্ষমতাটা পরোক্ষ করে নিচ্ছে। হতে পারে। আর তৃতীয়ত, জেলেন্সকি যেমনটা বললেন, এটাও হতে পারে যে শান্তি আলোচনার টেবিলে বসার আগে চাপটা আরও বাড়িয়ে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা। একটা প্রেশার ট্যাকটিক্স যাকে বলে। এর মধ্যেই তো আরেকটা বেশ বড় খবর শুনলাম, একটা আমেরিকান F-16 ফাইটার জেট। হ্যাঁ, সেটাও ধ্বংস হয়েছে এই হামলা চলার সময়, আর পাইলটও মারা গেছেন। এটা তো ইউক্রেনের জন্য বিশাল বড় ধাক্কা, তাই না? বিশেষ করে যখন এই F-16গুলোকে একটা বড় ভরসা হিসেবে দেখা হচ্ছিল। অবশ্যই বড় ক্ষতি। পশ্চিমা দেশগুলো থেকে পাওয়া এই বিমানগুলো ওদের আকাশ প্রতিরক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রত্যেকটা বিমান হারানো মানে ওদের সক্ষমতা একটা বড় আঘাত। পাইলট নাকি মারা যাওয়ার আগে 7টা রাশিয়ান ড্রোন ধ্বংস করেছিলেন। হ্যাঁ, ব্যক্তিগত সাহসিকতার দারুণ উদাহরণ। কিন্তু দিনের শেষে একটা F-16 হারানো তো হারানোই। এটা যুদ্ধের বাস্তবতাকে আরও কঠিন করে তোলে। ঠিক, একদিকে এত বড় হামলা, সাধারণ মানুষের ক্ষতি, জেলেন্সকির কড়া বার্তা, শান্তি আলোচনার পথ আরও কঠিন হওয়া। আর তার সাথে একটা গুরুত্বপূর্ণ F-16 হারানো। হ্যাঁ, সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল লাগছে। একেবারে। ঘটনাগুলো পরপর দেখলে বোঝা যায় যুদ্ধটা সরল রেখায় এগোচ্ছে না। রাশিয়ার এই ব্যাপক হামলা হয়তো তাদের একটা দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। তারা হয়তো ধীরে ধীরে চাপ বাড়িয়েই যাবে। এর ফলে কি শান্তি আলোচনার সম্ভাবনা আরও কমে গেল? আমার তো তাই মনে হচ্ছে। অন্তত এই মুহূর্তে যুদ্ধের তীব্রতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং বাড়ার সম্ভাবনাই বেশি। সত্যি ভাবনার বিষয়। আচ্ছা, তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। এই যে এত বিশাল সংখ্যায় ড্রোন, মিসাইল ব্যবহার করল রাশিয়া, এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পিছনে ওদের যুদ্ধকৌশলে কোনো বড় পরিবর্তন বা নতুন কোনো লক্ষ্যের ইঙ্গিত আছে? কি মনে হয়? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এর উত্তরটা হয়তো এখনই দেওয়া কঠিন। সময় বলে দেবে এর আসল তাৎপর্য কী।